বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের কাছে আমার উপন্যাস নিয়ে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, এর থেকে পরবর্তী কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। আমি নিচে নেমে এলাম। ড্রয়িং রুমে কাকু আর আন্টি বসে চা খাচ্ছেন। আমাকে দেখে দুজনেই খুব খুশি হলেন। কি ভেবে জানি না, আমি গিয়ে প্রথমে অনিমেষ কাকুকে, তারপর অপর্ণা আন্টিকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। আমার মনে হলো নতুন করে জীবনটাকে শুরু করার আগে এই দুজন মানুষের আশীর্বাদ আমার খুব দরকার। ওরা দুজনেই ভীষণ খুশি হয়ে আমাকে আশীর্বাদ করলেন। অনিমেষ কাকু ও অপর্ণা আন্টি অত্যন্ত উৎসাহের সঙ্গে আমাদের বিয়ের আলোচনায় মেতে উঠলেন। কোন হল বুক করা হবে, কোন 5 স্টার থেকে খাবার আসবে, রিসেপশন কোন হোটেলে হবে, এরকম বিভিন্ন কথা। আমি চুপ করে শুনছি, মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ মনে হলো রিকের জায়গায় আজ যদি শ্লোক হতো। বুকের ভিতরটা কেমন করে উঠল। একটা কষ্ট যেন গলার কাছে এসে আটকে গেল। মন থেকে চিন্তাটাকে জোর করে সরিয়ে ফেললাম। আবার ওদের আলোচনায় মন দেওয়ার চেষ্টা করলাম। অপর্ণা আন্টি বললেন হাতে বেশি সময় নেই, তাই ইনস্টিটিউটের পর রোজ আন্টি আমাকে শপিংয়ে নিয়ে যাবেন। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। গতকাল ওই দুটো মানুষের কথা ভেবে মুখে একটা কৃত্রিম হাসি রাখার চেষ্টা করেছিলাম। বুক ভাঙা, কান্না ভেজা, কি করুণ সে হাসি। আজ মন থেকে হাসার চেষ্টা করছি। এই মানুষ দুটোর অপার খুশিতে খুশি হওয়ার আপ্রাণ চেষ্টা করছি। সিঁড়িতে পায়ের আওয়াজ শুনে তাকাতেই শ্লোকের সঙ্গে চোখাচোখি। আমি একটু হেসে বললাম, গুড মর্নিং। আমার মুখে হাসি দেখে শ্লোক বিস্ময়ে, খুশিতে, আনন্দে দু চোখে আমাকে ধরে বলল, গুড মর্নিং আরাধনা। চা নিয়ে সোফায় এসে বসল। শ্লোককে দেখে অনিমেষ কাকু উচ্ছ্বসিত হয়ে বললেন, শ্লোক, বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমার। শ্লোক হেসে মাথা নেড়ে বলল, তুমি কিছু চিন্তা করো না মামু, সব হয়ে যাবে। রিক সিঁড়ি দিয়ে নামতে নামতে সবাইকে গুড মর্নিং উইশ করল। তারপর সোজা আমার কাছে চলে এলো। নিচু হয়ে আমার কপালে আর গালে কিস করে বলল, গুড মর্নিং মাই লাভ। শ্লোকের পাশে গিয়ে বসল। আমি লজ্জায় একটু সংকুচিত হয়ে গেলাম। এতদিন দেশের বাইরে থাকায় রিকের মধ্যে চক্ষু লজ্জা ব্যাপারটা একদমই নেই। কাকু বা আন্টি অবশ্য কিছুই মনে করলেন না। তবে শ্লোকের মুখে একটা অস্বস্তির ছাপ দেখলাম। ব্রেকফাস্ট টেবিলে রিক বলল, মাই লেডি লাভ, আজ কিন্তু তুমি ইনস্টিটিউট যাচ্ছ না। আমি বললাম, কেন? রিক হেসে আমার দিকে চোখ টিপে বলল, আজ হোল ডে তুমি আর আমি একসঙ্গে স্পেন্ড করব। তারপর অনিমেষ কাকুর দিকে তাকিয়ে বলল, স্যার, প্লিজ গ্রান্ট মি আ ডে লিভ। অনিমেষ কাকু হেসে বললেন, গ্রান্টেড। শ্লোকের দিকে তাকালাম, মাথা নিচু করে বসে আছে। ব্রেকফাস্টের পর আমি রেডি হতে যাচ্ছি, রিক পিছন থেকে ডাকল, প্রিটি লেডি। আমি ঘুরে তাকালাম। রিক আমার কাছে উঠে এলো, বলল, লাভ, শাড়ি পরো। আমি অবাক হয়ে বললাম, শাড়ি? রিক আমার দিকে তাকিয়ে বলল, শাড়িতে তোমাকে দারুণ লাগে। তারপর আমার কানের কাছে মুখ নিয়ে বলল, দারুণ হট লাগে। আমি লজ্জা পেয়ে উপরে চলে এলাম। অগত্যা শাড়ি পরতে হলো। আমি আর রিক বেরোলাম। রিক আমাকে নিয়ে হোটেল ওবেরয়তে এলো। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, এখানে কেন? লাঞ্চের তো এখনো অনেক দেরি। রিক কিছু বলল না, শুধু হাসল। আমরা রিসেপশনে এলাম। রিক রিসেপশনিস্টকে বলল যে ওর নামে একটা রুম বুক করা আছে। রিসেপশনিস্ট মেয়েটি মিষ্টি করে হেসে আমাদের ওয়েলকাম জানালো। তারপর রেজিস্টার চেক করে রিকের হাতে রুমের কি কার্ডটা দিয়ে দিল। আমি ভিতরে ভিতরে ভীষণ ভয় পেয়ে গেলাম।
অবাক কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুমি রুম বুক করেছো কেন রিক? রিক হেসে বলল, তোমার সঙ্গে সারাটা দিন কাটাবো বলে লাভ। আমি বললাম, সারাটা দিন একসঙ্গে কাটানোর জন্যে রুমের কোনো দরকার নেই রিক। আমরা সারাদিন একসঙ্গে ঘুরবো, বেড়াবো, গল্প করব, সমুদ্রের ধারে বসবো। রিক এবার আমার কোমরের খালি জায়গাটায় হাত দিয়ে আমাকে ওর কাছে টেনে নিল, বলল, সবার সামনে আমি তোমাকে আদর করব কি করে লাভ? আমি রিকের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম। সবার সামনে আমার ভীষণ লজ্জা লাগছে। বললাম, রিক, সবাই দেখছে। এই জন্যই তো রুম বুক করেছি, যাতে আমি ছাড়া আমার লেডি লাভকে আর কেউ দেখতে না পায়। চোখ টিপে হেসে বলল রিক। আমি ভয়ে ভিতরে ভিতরে সংকুচিত হয়ে যাচ্ছি। বললাম, রিক, উই আর নট ইয়েট ম্যারিড। আমাদের এখনো বিয়ে হয়নি। রিক বলল, উই আর এনগেজড। এবার আমি মরিয়া হয়ে বললাম, তুমি যদি এরকম করো তাহলে কিন্তু আমি বাড়ি ফিরে যাব। রিক আমাকে ছেড়ে দিল। আমার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, তোমার অমতে কিছু হবে না, কথা দিচ্ছি। আমার হাত ধরে লিফটের দিকে এগিয়ে গেল। বুকে এক রাশ ভয় নিয়ে রিকের সঙ্গে এগিয়ে গেলাম। রুমে ঢুকে রিক নিজের জন্য স্কচ, আমার জন্য ওয়াইন অর্ডার করে দিল। তারপর সোফায় গা এলিয়ে দিল। আমি উল্টো দিকে সোফায় বসলাম। রুমটা বিশাল বড়। রুমের মাঝখানে একটা বিশাল খাট। রুমের এ মাথা থেকে ও মাথা কাঁচের জানলা। জানলার ওপাশে নীল সমুদ্র। জানলার এপাশে মুখোমুখি দুটো সিঙ্গল সোফা। সেটাতে আমরা বসে আছি। রিক আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভিতরের ভয়টা বাড়ছে। স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। রিকের দিকে তাকিয়ে বললাম, কি দেখছো? রিক এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। গভীর গলায় বলল, ওয়াই ওয়াজ সো প্রিটি লাভ। উঠে দাঁড়ালো, আমার দিকে এগিয়ে এলো। আমার দুহাত ধরে আমাকে সোফা থেকে ওঠালো। আমি বাধা দেওয়ার আগেই রিকের ঠোঁট দুটো নেমে এলো আমার ঠোঁটের উপর। অনেকক্ষণ ধরে রিক আমাকে কিস করল। আমার জিভ, আমার দুটো ঠোঁট যেন অবশ এলো। রিক আমার গলায়, ঘাড়ে অস্থিরভাবে কিস করতে লাগলো। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। রিক এবার আমার বুকের আঁচল সরিয়ে দিল। আমার ক্লিভেজে অর্থাৎ বুকের খাঁজে কিস করল, অত্যন্ত জোরে। আমি দুহাত দিয়ে রিককে সরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। অসহায়ের মতো বললাম, রিক, তুমি কথা দিয়েছিলে। রিক এবার থামল। আমি দ্রুত হস্তে বুকের আঁচল ঠিক করতে করতে বললাম, এরকম জানলে আমি তোমার সাথে কখনো আসতাম না রিক। রিক দুহাত দিয়ে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল, খুব জোরে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমি রিকের বুকে কোনো খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করে উঠলাম। মনে পড়ল শ্লোকের কথা। শ্লোকের বুকে কি অপরিসীম শান্তি, কি অপার নিশ্চিন্ততা। রিক বলল, ইউ নো লাভ, সেই ছোটবেলা থেকেই তোমাকে এভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরতে ইচ্ছে করত। আজ আমার সেই ইচ্ছে পূরণ হলো। এবার রিক আমাকে ছেড়ে সোফায় গিয়ে বসল। আমার খুব কান্না পাচ্ছে। চোখে জল লুকাতে বাথরুমে চলে এলাম। চোখে মুখে ভালো করে জল দিলাম। বুকের আঁচলটা সরালাম। বুকের মাঝখানে নীল দাগ হয়ে গেছে। এই জন্যই কি রিক আমাকে শাড়ি পরতে বলেছিল? শাড়িটা ঠিক করে নিলাম। রিক যেন আমার শরীরটা পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। বুকের ভিতর একটা তীব্র কষ্ট অনুভব করলাম। ভীষণ কান্না পাচ্ছে। শ্লোকের জন্য ভীষণ মন কেমন করছে। অনেক কষ্টে নিজেকে সামলে বাথরুম থেকে বেরিয়ে এলাম। আমাদের ড্রিঙ্ক এসে গেছে। আমি আমার ওয়াইনটা নিয়ে কাঁচের জানলার সামনে এসে দাঁড়ালাম। প্রশান্ত নীল সমুদ্রের দিকে তাকিয়ে থাকলাম। আমার বুকের কষ্টগুলো সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আছড়ে পড়ল সমুদ্রের বুকে।
রিক ওর গ্লাসটা নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো, আমার কোমরের খালি জায়গাটায় হাত রাখলো, বলল, রাগ করেছ? আমি কোনো উত্তর দিলাম না। রিক আমাকে ওর একটু কাছে টেনে নিল, বলল, আই এম নট আ স্ট্রেঞ্জার, আই এম ইয়োর ফিয়ান্সে, ড্যামিট। এইটুকু আদর করার অধিকার তো আমার আছে, রাইট? আমি এবারও কোনো উত্তর দিলাম না। দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। না, রিক আর আমার সঙ্গে কোনো জবরদস্তি করেনি। আমার মুড অফ দেখে আমাকে নানা রকমভাবে মানানোর চেষ্টা করেছে। শেষ পর্যন্ত আমিও নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করেছি। গাড়ি চালাতে চালাতে রিক আমার দিকে তাকিয়ে বলল, রাগলে তোমাকে আরও প্রিটি লাগে, প্রিটি লেডি। আমি রাগ দেখিয়ে বললাম, এটা আমাকে রাগানোর আর একটা অজুহাত নয় তো? রিক হেসে বলল, নো, নট অ্যাট অল। একটু থেমে বলল, ছোট থেকেই একটুতে রেগে যাওয়ার অভ্যেসটা এখনো রয়েছে দেখছি, তাই না? আমি হাসলাম। রিক হেসে জিজ্ঞেস করল, আচ্ছা, ইন্ডিয়াতে সব মেয়েরাই এরকম কনজারভেটিভ, না শুধু তুমি? জানি না, উত্তর দিলাম। ও দেশের মেয়েরা কিন্তু অনেক প্রোগ্রেসিভ। গাড়ি চালাতে চালাতে বলল রিক। আমি বললাম, কনজারভেটিভ না হওয়া বা ভ্যালুস না থাকাকে তুমি প্রোগ্রেসিভ বলো? রিক বলল, ওয়েল, নো কমেন্টস। আমরা শপিংয়ে এলাম। রিক হানিমুনে পরার জন্য আমাকে কিছু ছোট জামা কাপড় কেনার জন্য খুব জোর করলো। আমি বললাম, রিক, যে জামা কাপড়ে আমি কমফোর্টেবল না সেরকম জামা কাপড় পরার জন্য আমাকে জোর করো না প্লিজ। রিক আর কিছু বলল না। নিজে পছন্দ করে আমার জন্য কিছু জুয়েলারি কিনল। অবশেষে সারা দিন বাদে আমরা বাড়ি ফিরলাম। রাতে ভালো ঘুম হলো না। শ্লোকের জন্য একটা কান্না যেন আমার বুকের মধ্যে গুমড়ে মরছে। নিঃশব্দ চোখের জলে বালিশটা ভিজে গেল। আবার আরেকদিন, কেমন?